পাটোয়ারি পাটোয়ারি তোমার ভূমিধ্বস বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বস বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বস বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বস বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। আমরা বোধহয় জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি, আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি। তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম, সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামী দিতে পারতো না। আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন, প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 10-এর মধ্যে মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 18-তেও খুঁজে পাচ্ছি। আমি আজকে যেটা বুঝলাম, আমাদের 110টা কেন্দ্র আছে ঢাকা 8-এ, অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে, 300-400 করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা আইসা বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি আমি 100 করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের প্রয়োজন হয়। তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি করতে পারবো না। এই জন্য আমি ঢাকা আর পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, নামাজ নিয়ে যাবেন, নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, আপনার মা বাবার জন্য, সকলের জন্য। পাটোয়ারি পাটোয়ারি তোমার ভূমিধ্বস বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বস বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বস বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বস বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেলে ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবার জন্য দোয়া রাখলো। আর তুমি যদি তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি কি করতে হবে আমি এটা তোমাকে কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আপনারা দেখছেন, আমি এবং পিনাকি দাদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছি। এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি, কারোর বিরুদ্ধে কাজ করতে চেয়েছি, আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। আমরা বোধহয় জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি, আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি। তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম, সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামী দিতে পারতো না। তো যেই কারণে আমরা আমেরিকার আমলে বলতো তারেক রহমানের টাকা খেয়ে রাইট। তো আমাদের যে টাকা পয়সা আমরা তারেক রহমানের কাছ থেকে আগে নিয়েছি, সেগুলো ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতি উপকৃত হতো। তো এইসব অভিযোগগুলো অনেক আগে থেকেই আমরা শুনছি। আমরা আসলে কোনো পক্ষ নিইনি, আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। এবং এখানে আমি আমার জায়গাটা পরিষ্কার করি, দাদার কথা বলবে। দেখেন, আমি এইভাবে সরাসরি কখনোই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না। আমি গতকালকে প্রথম সরাসরি আমার 15 মিনিটসের একটা প্রোগ্রাম করেছি, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছি। কেন চেয়েছি? প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল, সারা দেশের মানুষেরই ছিল। এবং ওনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি, সেখানে মার্জিত, ভদ্র, ইনফরমেটিভ, তারপরে একটা স্বপ্ন উনি আমাদেরকে দেখিয়েছিলেন। প্রথমে আমি ধাক্কা খেয়েছি যেদিন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। আসলে ওনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেকদিন আগে উনি মারা গিয়েছেন। প্রায় আমি মনে গুনেছিলাম যে প্রায় 17-18 দিন আগে উনি মারা গিয়েছিল। এবং এটা ওনার যে দায়িত্বরত ডাক্তার, তিনি নিজে, এবং বিএনপিপন্থী ডাক্তার, তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন। তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না, যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার। উনি ঠিক আছে, মেডিকেল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, কিন্তু উনি তো মানে মৃত্যু পথযাত্রী, উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন। এটা তো সত্যি কথা। যদি এটা সত্যি হয়, তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারেক রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না। এটা তো উনি জানতেন। ডাক্তাররা এইটুকু তো বলেছে ওনাকে। উনি লন্ডন থেকে গেলেন, বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায়। এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে। উনি ইয়েতে ছিলেন, আপনার কি বলে, নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন, আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয়নি। আচ্ছা, তারপরেও যাই হোক, উনি যে জনসভাটাতে গেলেন, এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করা? উনি তো জানতেন ওনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন, যদি মারা নাও যায়, উনি ধরে নিলাম এটা, কিন্তু
একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন। এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব, সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি জানি না। তারেক রহমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না, কারণ তারেক রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন। আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনার যেহেতু সুযোগ পান নাই, ওনাকে নিয়ে একদম 100% বলারও সুযোগ নাই। কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে সামনের যেই দেশটা আসলে বিএনপির হাতে যদি যায়, এই দেশটা নিরাপদ থাকবে না। যে কারণে আমি আরকি সরাসরি একেবারে আপনাদের এই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়টা বলতে চাই, অনেক মানুষ সারাদিন ফেসবুকে, তারপরে ইমেইল, নানানভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এর জমির সমস্যা, ওর জমি দখল করে নিয়ে গেছে, আর বাড়ি করতে গিয়েছে, সে বাড়ি করতে যাওয়ার পরে রড নিতে হবে, সিমেন্ট নিতে হবে, বালু নিতে হবে, না হলে মারতে, হঠাৎ করে রাতের বেলা এসে জমি দখল করে। এই গত ঈদের দিন গরু কিনেছে, সে কুরবানিটাও দিতে পারে নাই, সকালবেলা তার বাড়ি দখল, মিরপুরের মতো জায়গায়। তো এই যে পরিস্থিতিগুলো, আপনি একটা অফিসে গেলে আপনাকে ঘুষ দিতে হয়, আপনি একটা পাসপোর্ট করবেন ঘুষ দিতে, আপনি থানায় যাবেন পুলিশের কাছে। আমি বাংলাদেশের মানুষকে অন্তত আশ্বস্ত করছি, এখানে লুকোচুরির কিছু না, একটা পক্ষ তো নিয়েছি, যেই পক্ষ নিয়েছি সেই পক্ষের কাছে আপনাদের এই দাবি, এই সমস্যার যদি সমাধান করতে না পারি, সেদিন আবার সেখান থেকে বের হয়ে আসবো। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নির্বাচন সামনে, আপনাদের সামনে যে সুযোগ, আমি কালকে ট্রেনের মধ্যে দেখছিলাম, দাদা হয়তো সেই ফুটেজগুলো দেখেছেন, যে ট্রেনের ভেতরে মানুষ দাঁড়িপাল্লার মিছিল করতে করতে বাড়িতে যাচ্ছেন। এই যে এক বিপ্লব, এই বিপ্লবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সত্য ন্যায়ের পক্ষে, সৎ শাসকদের পক্ষে রায় দেবেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন।